পলাশ বাবা, এসেছো তুমি? হ্যাঁ রে নীলিমা, এতদিন পর বুড়িমার কথা মনে পড়লো তোদের? আমি আসতে চাইনি, আপনার মেয়ে আমাকে জোর করে নিয়ে এসেছে। তা ভালো করেছো বাবা, জামাই হয়ে শ্বশুর বাড়ি শাশুড়িকে দেখতে আসবে, এ আর নতুন কি? শাশুড়ি মা কি আর নিজের মা নয়? শুনুন, ওসব ন্যাকামি কথা রাখুন। আপনারা সব ন্যাকা কথা অনেক দিন ধরে শুনছি। হ্যাঁ, এরকম করে বলছো কেন তুমি মাকে? তার কারণটা তুমি জানো যে গরিব ঘরের মেয়ে হয়েও তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু গরিব বাড়ি আমার একদম সহ্য হয় না। গরিব বলে আমাদের অপমান করো না বাবা, মনে বড় কষ্ট হয়। তুমি জেনে বুঝে মাকে কেন কষ্ট দিচ্ছ বলো? দেখো, এসব আমাকে নিয়ে আসবার আগে তোমার জানা উচিত ছিল। তখন যখন ভাবোনি, এখন সহ্য করো। যে কদিন থাকবে সে কদিন আমি আমার বড়লোকি কায়দায় থাকবো, সেটা তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তুমি এখন ভেতরে চলো, গিয়ে স্নান করে নাও। ঠিকই বলেছ পলাশ তুমি, আমরা গরিব মানুষ, তবে গরিব বলেও চেষ্টা করব আমার একমাত্র জামাইকে খুশি করার। আরে পলাশ ভাই, তুমি কখন এলে? এসেছি সকালে। তা তোমাকে দেখে আমারও খুব আনন্দ হচ্ছে খগেনদা। বলো, এদিকে তোমার খবর কি? তোমার দেখা না পেলে কি আর খবর জমে ভাই? বলছি, এবারে বেশ কয়েকদিন থাকবে তো? আর কি বলবো বলো, তোমার বোন জোর করে নিয়ে এসেছে এই গরিবের ঘরেতে। সকালে আসা থেকে সহ্য হচ্ছে না একদম, বুঝলে? শোনো পলাশ, একটু সহ্য করে নাও, সেটা শেষ পর্যন্ত ভালোই হবে। কেন বলছো বলো তো এরকম কথা? বলছি যখন, কিছু ভেবে চিন্তেই বলছি। হ্যাঁ, কি ভেবেচিন্তে বলছো একটু বলো। তোমার এই বুড়ি শাশুড়ি অনেক দিন ধরে আমাকে হাড়ে হাড়ে জ্বলাচ্ছে, এবার একটু শায়েস্তা করতে হবে ভালো করে। সে তো আমাকেও জ্বালাচ্ছে খুব। আমি সকালে বাড়িতে এসে যেটা উচিত সেটাই বলেছিলাম, যে তোমরা গরিব মানুষ। সেটা শুনে তার মেয়ের সামনে কি ন্যাকা ন্যাকা কথা! আবার চোখে জলও এসে গেল দেখলাম। আমাকে ছোট করবার ধান্দা সব। তুমি চিন্তা করো না, তুমি কদিন আমার সাথে থাকো, দুজনে মিলে পরিকল্পনা করে ওর সব ধান্দা বের করে দেব। সে তো করতেই হবে। তবে তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে আমার। মনে হলো পুরো গ্রামের মধ্যে একটা সত্যিকারের বন্ধু পেলাম। আমিও তো সেই কথাই বলছি তোমাকে, তোমাকে দেখে আমার মন ভরে গিয়েছে। তোমার লজ্জা করে না নীলিমা? ঘরে ডেকে এনে খাওয়াতে পারো না? কেন, তোমার কোন অসুবিধা হয়েছে বলো? তুমি ভালো করে জানো যে আমি শহরে কিরকম খাবার দাবার খেয়ে অভ্যস্ত। কিন্তু এটা তো গ্রাম, সেটা তোমাকে একটু মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার জন্য আমি আসিনি। হ্যাঁ, আমি এসেছি তোমার কথা শুনে। এখন তুমি যখন নিয়ে এসেছো, তখন আমাকে খুশি করবার দায়িত্ব তোমার। কয়েকটা দিনের তো ব্যাপার, একটু মানিয়ে নাও। দেখো, তোমরা দুজন মা মেয়ে মিলে সিদ্ধান্ত করো আমাকে কিভাবে খুশি করবে। না হলে কিন্তু তোমাদের কপালে অশেষ দুঃখ আছে, সেটা আমি বলে দিলাম। তোমার পায়ে পড়ি, দেখো, এরকম করে কষ্ট দিও না মাকে। মায়ের তো বয়স হয়েছে, আর তাছাড়া তোমাকে সেই মানুষটা নিজের ছেলের মতন ভালোবাসে। তোমার থেকে দেওয়া কষ্ট উনি সহ্য করতে পারেন না। ওসব তোমার মা আর তোমার ব্যাপার, আমি কিচ্ছু জানি না। এখানে এসি নেই, গরমের মধ্যে কি থাকা যায়? যত সব ন্যাকামো! এই আমার শহরের বাড়িতে এসি লাগানো আছে গরমের জন্য, তুমি ফালতু এই গরমের মধ্যে আমাকে টেনে আনলে। তুমি কেন নিজের শহরের কথা বলে আমাকে তুলনা দিচ্ছ বলো তো? আমার তো খুব কষ্ট হচ্ছে, তুমি কি একটুও বুঝতে পারো না আমার কষ্ট? এই হচ্ছে তোমাদের সমস্যা, কিছু হলেই চোখে জল। এসব ন্যাকামি দেখতে দেখতে আমার চোখ পচে গেছে, আর ভালো লাগে না। নীলিমা, আমার তো কিছু মাথায় আসছে না, কি করে যে জামাইকে খুশি করব সেটা তো বুঝতে পারছি না। আমার মনে হয় এই গরমের দিনে তোমার কাছে ওকে এনে আমি খুব ভুল করলাম। নিজে একা ছিলে ভালো ছিল, আমি ওকে এনে তোমার সমস্যার কারণ বাড়িয়ে তুললাম। সমস্যা কিছু বাড়াসনি, কিন্তু দোষটা আমারই। আমি সারা জীবন এত কষ্ট করেও আমাদের অভাব দূর আমি সারা জীবন এত কষ্ট করেও আমাদের অভাব আর দূর করতে পারলাম না। আমার একমাত্র জামাই, তাকে খুশি করার ক্ষমতাও নেই আমার। এই অবস্থায় আমার নিজেরই বেঁচে থাকতে ইচ্ছে করে না। মা,
তুমি এরকম কথা বলো না দয়া করে। তুমি এরকম কথা বললে আমার কি ভালো লাগে? আমার মনে হয় আমি বারবার নিজে ভুল করেছি এই অবস্থায় তোমাদের কাছে আসতেছে। তবে আমি একটা জিনিস ভেবে চিনতে বের করেছি সমস্যা সমাধানের জন্য। কি সমাধান গো? ভেবেছি আমাদের বাড়ির পেছনের ওই জমিটা অবিনাশ বাবুর কাছে আছে, ওটা এই গরমে তরমুজের চাষ করব। পলাশ যখন আছেই তখন ওকে তরমুজের শরবত করে খাওয়াবো, তাহলে খুশি হবে। তুমি একদম ঠিক ভেবেছো মা, তাহলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এমনিতে তরমুজের শরবত খেতে সবাই ভালোবাসে, আর তাছাড়া গরমে ভালোও লাগবে খেতে। কিন্তু আমি তো এত কাজ একা করতে পারবো না। কাল সকালে তুই আমায় একটু সাহায্য করবি? ঠিক আছে, দুজনে মিলে করা যাবে, তুমি চিন্তা করো না একদম। কিরে খগেন, এই গরমের জন্য কিছু ভাবলি? এই ব্যবসা গরমে তো আর টেকা যাচ্ছে না। বাবু, পয়সা কামানোর একটা উপায় আমার মাথায় অনেক দিন ধরেই চলছে, তবে নিজের কাছে কিছু সহায় সম্বল নেই বলে কিছু করতে পারছি না, আর আপনাকেও বলতে পারছি না সাহস করে। বলে ফেল না, দেখি তোর বুদ্ধি যদি পছন্দ হয় তাহলে আমি তোকে দিয়ে কাজটা করাবো। বলছিলাম বাবু, গরমের দিনে তরমুজের চাষ যদি করা যায় তাহলে অনেক মুনাফা করা যেতে পারে। ঠিক বলেছিস তুই, তরমুজের চাষ তো আমরা করতেই পারি, এই সময়ের আদর্শ ফল এটাই। তাহলে আপনার পেছনের দিকে যে জমিটা ফাঁকা পড়ে আছে ওই জমিতে কাজ শুরু করব? হ্যাঁ, ওই জমিটা থেকে তো করা যেতেই পারে, তবে জমিটা বুড়িমা যদি সম্মতি দেয় তাহলে চাষ করো, অসুবিধা নেই। আপনি এই গ্রামের রাজা, আপনি বলবেন আর কেউ মেনে নেবে না, এটা কি কখনো হতে পারে? তাও আমি কখনো কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে রাজি নই। জমি যেহেতু তার, তাই সিদ্ধান্তটাও তার হওয়া দরকার। সেসব আমি বুঝে নেব বাবু, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু আমাকে কিছু টাকা দিন কাজ শুরু করবার। ঠিক আছে, এই নে, নিয়ে যা টাকা, আর যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু কর। এটাই তো সময় আপনাকে মুরগি বানিয়ে মাথায় কাঁঠাল ভেঙে আমার বড়লোক হওয়ার। যত খরচ হবে তার দ্বিগুণ আমি আপনার পকেট থেকে বের করে নেব। হ্যাঁ, আমার নাম খগেন, যদি বাপের নাম খগেন করে না ছাড়তে পেরেছি তবে আমারও নাম না। হ্যাঁ, এদিকের জমিটায় বেশ বালি, তাই এদিক আমাদের করতে হবে বেশি করে। জানিস তো, বালি জমিতে ভালো তরমুজ হয়। ঠিক আছে, তাহলে আমি এই দিকের জমিটা পরিষ্কার করে দিচ্ছি। তোমাদের এখানে কি হচ্ছে? এই জমিতে তোমরা কোদাল চালাচ্ছ কেন? আমরা আমাদের জমিতে তরমুজের চাষ করছি। দেখো, গরমের দিনে অনেক খাটাখাটনি করছি, ঘাম হচ্ছে, বিরক্ত লাগছে। তুমি আর এর মধ্যে বাকরা দিতে এসো না। আমাকে তো আসতেই হবে, তার কারণ তোমরা এরকম অনৈতিকভাবে চাষ করতে পারো না। দেখ, তুই দুদিনের ছেলে হয়ে আমাকে নীতি শেখাতে আসিস না। আমি তোর থেকে অনেক জেনে বুঝে বসে আছি। নিজের জমিতে চাষ করতে হলে আমাকে কি তোর কাছে জিজ্ঞেস করতে হবে? অবিনাশবাবু চায় এই জমিতে চাষ করতে, তাই এই জমিতে তোমাদের চাষ করা হবে না। অবিনাশবাবু আশা করি জানেন যে এই জমিটা আমাদের, আর উনি কখনোই চাইবেন না যে আমাদের জমিতে উনি জোর করে চাষ করবেন। ওনাকে আমরা চিনি, এটা তোমার সিদ্ধান্ত। তুমি আমাদেরকে দেখে হিংসে করছো, আমাদের কাজে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছো। যদি সেটাই বুঝিস তাহলে দেখ কিভাবে রাবণের লঙ্কা জ্বালাতে হয় তোদের। ঠিক আছে, তাই যাও, তোমাকে আমরা ভয় করি না। যেদিন এসে সব শেষ করে দিয়ে যাব সেদিন বুঝতে পারবি। কি হলো, তুমি আবার এরকম মুখ ভার করে বসে আছো কেন? বসে আছি তার কারণ তোমার শাশুড়ি আর বউ। কি করেছে তারা? তুমি আমাকে একবার শুধু বলো, তারপর দেখো আমি ওদের কি করতে পারি। সব বিষয়ে সমস্যার সমাধান এরকমভাবে করা যায় না, কিছু জিনিস মাথায় দিয়ে ভাবনা চিন্তা করতে হয়। হ্যাঁ, সমস্যাটা কি সেটা বলবে তো? আগে বলো, জীবনের টাকা বেশি করে কামাতে চাও কি না বলো। অবশ্যই আমি কামাতে চাই টাকা, এবং সেটা যে পথেই হোক।
আর সেই জন্যই আমি অবিনাশবাবুর মাথায় হাত বুলিয়ে বেশ কিছু টাকা জোগাড় করেছিলাম ওই পেছনের জমিটা পরিষ্কার করে ওখানে তরমুজ চাষ করবার জন্য, কিন্তু তোমার বউ আর শাশুড়ি এসে নিজের চাষ করেছে বলে আমাকে ভাগিয়ে দিয়েছে। এত বড় সাহস তাদের তোমার কথা অগ্রাহ্য করে? কি আর করব ভাই, আজকাল আমার কথার আর কেউ দাম দেয় না, একমাত্র তুমিই পারো সমাধান করতে। কি করতে হবে আমাকে বলো। দেখো, ওরা কষ্ট করে পরিষ্কার করে যখন তরমুজের চাষ শুরু করেছে তখন আমাদের কাজ অনেকটা এগিয়ে দিয়েছে। তাহলে তাহলে একটাই কথা, তুমি গিয়ে চুপচাপ ওদের ক্ষেত নষ্ট করে দেবে। তারপর অবিনাশবাবু যে টাকা দিয়েছে সেই টাকা আমরা ভাগাভাগি করে নেব এবং অবিনাশবাবুকে বুঝিয়ে শুনিয়ে আরও বেশি করে টাকা ওর থেকে নিয়ে সেই টাকা থেকে কিছু টাকা খরচ করে তরমুজের চাষ করব। বেশিরভাগটাই আমাদের মুনাফা হবে। হ্যাঁ, বেশ বেশ, আমি আজকে রাতেই ওদের তরমুজের ক্ষেত নষ্ট করে দেব। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে কাজ শেষ করে দেব এই তরমুজ খেতে। কি করছো কি তুমি রাতের বেলা এখানে? নীলিমা, তুমি এখানে কেন এসেছো? কেন? আমি কি তোমার কাজে অসুবিধা করে দিলাম? লজ্জা করে না রাতের বেলা এসে কষ্ট করে করা ক্ষেত নষ্ট করতে? তুমি ভুল ভাবছো নীলিমা, আমি কিন্তু এইভাবে ব্যাপারটা নিয়ে ভাবিনি। তুমি কি ভেবেছো? কি করেছো আমি সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তুমি হাতে কোদাল নিয়ে এসেছো এই রাতের বেলায় কি বেরাতে? হ্যাঁ? ছি 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 ছি, তোমাকে নিজের স্বামী বলে ভাবতে আমার লজ্জা করছে। নীলিমা, আমি তোমাকে ভালোবাসি, এরকম করে বলো না। সেটাই আমার একমাত্র লজ্জা যে তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি আমার স্বামী না হতে তোমাকে এক্ষুনি ঝাঁটার বাড়ি মেরে বাড়ি থেকে বের করে দিতাম। লজ্জা করে না তোমার? এখানে বুড়ি মানুষটা আর আমি দুজনে মিলে কষ্ট করছি আর তুমি সেটাকে নষ্ট করতে এসছো? এত হিংসে! তুমি কি মানুষ না জানোয়ার? আমি তোমার কাছে ক্ষমা চাইছি নীলিমা, ভুল তো মানুষ একবার করে, কিন্তু তাকে ক্ষমা তো করে দেওয়া উচিত। আমি তোমাকে কথা দিচ্ছি, এই পাপের প্রায়শ্চিত্ত আমি করব, আর এই পথ থেকে আমি সরে আসব। যেদিন তুমি সত্যি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে সেদিন মুখ দেখাতে আসবে আমাকে, তার আগে নয়। কি হলো পলাশ, মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছ কেন আমাকে দেখে? অত যে বড় বড় কথা বলে গেলে কালকে, তা এখনো ক্ষেত নষ্ট করতে পারলে না? আমি ওসব ধান্দা ছেড়ে দিয়েছি, খারাপ রাস্তা ছেড়ে আমি ভালো পথে আসতে চাই। এখন থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। আবার সব সত্যি জেনে নিয়ে, সব হাঁড়ির খবর জেনে নিয়ে এখন রাস্তা বদলাতে এলে তো হবে না। তুমি তোমার রাস্তায় চলো, আমি কারোর ক্ষতি করতে চাই না। কিন্তু আমার গোপন কথা যে জেনে যায় তাকে যে আমি এই দুনিয়াতে রাখি না। এই শোনো, অনেকক্ষণ ধরে তোমার উল্টোপাল্টা কথা শুনছি, বেশি মাথা গরম করিও না আমার। তোর মতো দোকলা মাল আমি অনেক দেখেছি, আর তোদের মতো দোগলাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও আমার জানা আছে। আমি কি তোমাকে ভয় পাই নাকি? কি করবে তুমি আমার দেখি? দেখ কি করি তবে। বেটা, তুই একা মারতে পারিস নাকি? হ্যাঁ, আমি মারতে পারি না? দেখ তবে। বাবরে, শয়তান তুই শহরের ছেলে, আমাদের গ্রামের লোকের শক্তি সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, গলাটা ছেড়ে দে, লাগছে, ঘুষে মারিস না আমাকে, ছেড়ে দে। তোর হাত পা ভেঙে আজকে আমি তোর হাতে দিয়ে দেবো। তোকে আজকে ভেঙে টুকরো টুকরো করে তোর ঘরে পাঠাবো। মারিস না খগেন, আমাকে ছেড়ে দে। ও বাঁচাও, এ কোথায় আছো, বাঁচাও। এবারের মতো আত্মরা করে তোকে ছেড়ে যাচ্ছি, পরের বার এলে না খতম করে দেব। অবিনাশবাবু, আপনার চোখের সামনে দিয়ে এত বড় একটা কাণ্ড হয়ে যাচ্ছে আর আপনি কিছু দেখতে পাচ্ছেন না গ্রামের মোড়ল হয়ে? কি ঘটেছে নীলিমা? আপনার ডান হাত, আপনার সাগরেদ খগেন, আপনার কাছ থেকে তরমুজের চাষের নাম করে মোটা অঙ্কের টাকা ঝেড়ে এখন আমাদের ঘরের লোকের মাথাকে আমাদের ক্ষতি করতে চলেছিল, সেটা আপনি দেখতে পাচ্ছেন না? সত্যি বলছি নীলিমা, আমি এই ঘটনার বিন্দু বিসর্গ জানি না। আমি যদি জানতাম তাহলে কখনই এসব হতে দিতাম না। কিন্তু খগেনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এখন তো সমস্যাটার সমাধান করতে পারেন। আমি তো প্রমাণ ছাড়া কোনো কাজ করতে পারবো না নীলিমা। তোমরা যদি প্রমাণ এনে দিতে পারো অথবা প্রমাণ সহ ওই খগের লোকটাকে হাতে নাতে ধরতে পারো, তাহলে আমি শাস্তি দিতে পারি। ঠিক আছে, আমি ফাঁদ পেতে ওকে ধরবো, তবে ওকে শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। সন্দেহ যে আমারও হয়নি এমনটা না, তবে আমি ব্যাপারটা নিয়ে অত মাথা ঘামাইনি।
পলাশের মাথা খেয়ে পলাশকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করছিল। আর যখন সে আমার কাছে ধরা পড়ে ভালো লাইনে আসার চেষ্টা করছে, তখন তাকে রাস্তায় মারধর করছে। আমাকে সব কথা পলাশ পরে বলেছে। যেভাবে ও পলাশকে মেরেছে ঠিক সেইভাবে ওর শাস্তি হবে। ঠিক আছে, আমি প্রমাণ সহ ওকে ঘাট ধরে আপনার কাছে নিয়ে আসবো, কথা দিলাম। গোপাল কাকা, তোমাকে আমরা ঝামেলায় জড়াতে চাইনি, কিন্তু তুমি না থাকলে এই বিপদে কে আমাদের পাশে থাকবে বলো? আমি জানি তুই গ্রামের কোনো ঝঞ্ঝাটে থাকিস না, কিন্তু এই বিষয়টা একটু সাহায্য কর ভাই। আরে তোমরা বলবে আমাকে আর আমি করব না, এমনটা কি হয়েছে কখনো? সাহায্য করতে হবে, বলো কি ব্যাপারে বলো। দেখতে দেখতে আমাদের তরমুজ তো বেশ বড় হয়ে গেল, কিন্তু এই খগেন লোকটার নজর রয়েছে, তাই বড্ড চিন্তায় আছি। যদি সবাই মিলে ক্ষেতটা একটু পাহারা দিই তাহলে ভালো হয়। আর আমরা দুজন মেয়ে মানুষ পেলে কি করব বলো তো? পলাশ তো পুরোপুরি সুস্থ হয়নি এখনো। ঠিক আছে, ওই খগেনকে শাস্তি দেওয়ার ইচ্ছে আমার অনেক দিনের, এবার শুধু হাতে পাই তারপর মজা দেখাবো। তাহলে তুমি থাকবে তো আমাদের সাথে? আজকে রাত থেকেই থাকবো, তোরা কোনো চিন্তা করিস না। তোরা শুধু কয়েকটা ভালো মোটা ডান্ডা জোগাড় করে রাখিস। চোর একবার জালে পড়লে ধুনে লাল করে দেব, তারপর অবিনাশবাবুর কাছে গিয়ে ওর বিচার হবে। বেটা, আমি তো আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম রে। খালি খেতে নষ্ট করে লাভ নেই। এখন তরমুজগুলো বেশ বড় বড় হয়েছে, এখন নষ্ট করতে পারলে তবেই আসল আনন্দ। এভাবে ওই বেটা পলাশের হাত পা থেতো করেছি, সেইভাবেই আমি এই তরমুজগুলোকে থেতো করব। তার আগে তোকে আমরা থেতো করবো রে বেটা। আরে আরে, তোমরা কোত্থেকে এসে হাজির হলে এখানে? কেন, তুই কি ভেবেছিলিস তুই এসে আমাদের ক্ষতি করবি আর আমরা কিছু করতে পারবো না? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার দেখো ও নিজের ওষুধ নিজের ওপর প্রয়োগ করলে কেমন লাগে। সেদিন আমাকে যখন তুই মারছিলিস তখন আমি ভেবে নিয়েছিলাম বদলা তো আমি নেবই। আর দেখ, ওপরওয়ালা আজকে সেই দিনটা আমাকে দিয়েছে। আমি আমি তোমাদের পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দাও। আমি শুধুমাত্র কয়েকটা টাকার লোভে আর তোমাদের উপর হিংসে করে এরকম ভুল কাজ করে ফেলেছি। ভুল আমিও করেছিলাম, আমার বুড়ি শাশুড়ি মাকে অপমান করে, কিন্তু তোর মতো না। তুই আমার মাথা খেয়ে অবিনাশবাবু আর আমাদের পরিবারের সর্বনাশ করতে চলেছিলিস। এই বেটার সাথে এত মুখ লাগিয়ে কি হবে? মারো বেটাকে। ওরে বাবা, বেরোনা ছেড়ে দাও, লাগছে। ওর বাবা, এটাকে মারতে মারতে অবিনাশবাবুর কাছে নিয়ে চলো, বিচার হবে সেখানে। দেখুন বাবু, আপনি বলেছিলেন না প্রমাণ সহ ধরে আনতে, ধরে এনেছি। কই, এই বেটা মুখে কিছু বলছে না তো। এরকম ভাবে চুপ করে থাকলে তো বিচার হতে পারে না। এই তুই চুপ করে আছিস? দেখ এবার ধরিয়ে দে দু চারটে আরো। এই গরমে আমার শরীর জ্বলে যাচ্ছে, মেরো না। এই উঠানে গরমের মধ্যে বাঁশের সাথে বেঁধে মারে কে? এই শোনো না, বলছি যে আমি তো দোষ স্বীকার করেছি, আমি সব দোষ কবুল করছি। আমি অবিনাশবাবু আপনার টাকা ঝেড়েছি, সেই টাকা আমি ফেরত দিয়ে দেবো। আর নিজেই হিংসে করেছিলাম ওই তরমুজ চাষ করবার জন্য। আসলে আমি পলাশের সংসারে ভাঙন ধরাতে চেয়েছিলাম। হলো তো এবার, এবার বলুন আপনি ওকে কি শাস্তি দেবেন? এরকম একটা শয়তান লোককে আমি কিছুতেই আমার গ্রামে রাখতে পারবো না, তাই আমি আদেশ দিচ্ছি, এখনই ওকে এই গরমের বেলায় মারতে মারতে গ্রামের বাইরে বের করে দিয়ে এসো, আর কখনো যেন ফিরে না আসে গ্রামে। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন বাবু। কোনো ক্ষমা নেই, যা ওকে বার করে দিয়ে আয়। আমিও সকলের সামনে নিজের মুখে একটা দোষ স্বীকার করতে চাই। কিসের দোষ পলাশ? গরিব মানুষ বলে আমি আমার শাশুড়ি মাকে খুব অপমান করেছি, অনেক কষ্ট দিয়েছি ওনাকে। উনি আমার মায়ের মতো, আমি ভুলে গিয়েছিলাম অহংকারের বশে আর এই খগেনের কুবুদ্ধিতে। তবে আমি এখন থেকে সেই অপরাধের ক্ষমা চেয়ে নিজের ছেলের মতো থাকবো ওনার কাছে। বড় ভালো তরমুজ হয়েছে পলাশ, তুমি তোমার শাশুড়ি মায়ের হাতে তরমুজের শরবত খাবে না? খুব আনন্দ করে খাবো বাবু। এই শয়তানটা যে বিদায় হয়েছে সেই আনন্দ, এবং আমার ক্ষমা পেয়ে মন ভরে যাওয়ার আনন্দে খাবো বাবু। তুমি যে শুধরে যাবে এটা কোনোদিন আমি কল্পনা করতে পারিনি, তবে আজ আমি খুব আনন্দিত হয়েছি তোমার ব্যবহারে। তোমার মতো মানুষ যেন প্রত্যেক মেয়ে তার স্বামী হিসেবে পায়। আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন এসেছে।